বেশ লম্বা একটা বিরতির পর আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আর এই বিরতিটা কেন এবং কী কারণে তা আপনারা অনেকেই অবগত রয়েছেন। ফুটবল নিয়ে কথা বলা শুরু করার আগে আপনাদের কাছে একটি উদাত্ত আহ্বান থাকবে, সদা সর্বদা যখন যেখানেই থাকবেন ইনসাফের জন্য কথা বলবেন, ইনসাফের পক্ষে কথা বলবেন এবং কথা বলা যদি আপনার পক্ষে সম্ভব না হয় পরিস্থিতির কারণে, তাহলে অবশ্যই মন থেকে তাদের সমর্থন করবেন এবং সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন। ফুটবলে গত রাতে যেই দৃশ্যগুলো ঘটে গেছে তা হয়তোবা আপনি একেবারেই অস্বীকার করতে পারবেন না, ইগনোর করার প্রশ্নই আসে না। সিজনের শুরুতে আপনাকে যদি বলা হতো অ্যাস্টন ভিলা বছর শেষ করবে দুর্দান্ত একটা ভালো পজিশনে থেকে বা তাদের দুর্দান্ত ফুটবল প্রদর্শনীর মাধ্যমে, আপনি কি সেটা বিশ্বাস করতে পারতেন? আপনি বোধহয় সন্দিহান হয়ে যেতেন। কেন সন্দিহান হবেন না? তার কারণ হলো ম্যানচেস্টার সিটি, লিভারপুল, চেলসি, আর্সেনাল এই ধরনের ক্লাব যেই লিগে মোটামুটি ভালোভাবে কম্পিটিশনে টিকে থাকার লড়াই করে, সেই সমস্ত জায়গায় উনাই এমেরির মতন একজন কোচ মিডিওকার একটা দল নিয়ে সেরা চারে অবস্থান করবে, এটা কিছুটা ভাবতে আপনি অবাক হবেন, এটাই স্বাভাবিক। কিন্তু দিন শেষে আপনার সেই অবাক করা দৃশ্যকেই সত্যি করে দিয়েছে উনাই এমেরির দল। এই দলটাকে নিয়ে যখন আপনি প্রশংসা করবেন বা এই দলটাকে নিয়ে যখন আপনি কথা বলবেন, কোন ডিপার্টমেন্ট নিয়ে কথা বলবেন? যেই ডিপার্টমেন্ট নিয়ে কথা বলেন না কেন, ডিফেন্স হোক, মিডফিল্ড হোক, ফরওয়ার্ড লাইন হোক, সেখানে আপনি এমন কিছু দৃশ্য দেখবেন যে আপনাকে চোখ আটকে দিতে পারে। মানে দলের প্রতিটা সদস্যের মধ্যে যেই ধরনের ডেডিকেশন এবং হার না মানা মানসিকতা, এই মানসিকতা তৈরির যে কারিগর, সেই কারিগরকে নিয়ে আপনি কি একটু প্রশংসা করবেন না? ওনাই এমেরির কথা বলতে হয়। তিনি যেভাবে সিজন শুরু করেছিলেন এবং এখন পর্যন্ত যেইভাবে অনবদ্য রান, সেটা দেখে আপনি অনেক ঈর্ষা করতে পারেন। কেন ঈর্ষা করবেন না? সিজনের শুরুতে লিভারপুলকে সবাই রেখেছিল টপে, সেই লিভারপুল অনেকটাই ছন্দহীন হয়ে পড়েছিল সিজনের মাঝপথে বা সিজন শুরু হওয়ার ঠিক কিছুদিন পরেই। বলতে গেলে হাতে গোনা বড় ম্যাচে লিভারপুলকে খুঁজে পাওয়া গেছে কি, কিংবা ছোট দলের বিপক্ষে লিভারপুলকে কি আসলেই আপনি পেয়েছেন? পাননি। কিন্তু এরকম একটা দল যখন নিজেদেরকে হারিয়ে খোঁজে, ঠিক ওই সময় উনাই এমেরির দল যখন নিজেদের সেরা অবস্থান প্রমাণ করে এবং ফুটবলের জন্য নিজেদের উজাড় করে দেয়, তখন সেটা চোখের সৌন্দর্য বলা ছাড়া উপায় নেই। একজন মানুষের কথা না বললেই নয়, তিনি হচ্ছেন এমিলিয়ানো মার্টিনেজ। দেখুন, বিশ্বকাপ কিন্তু কড়া নাড়ছে, অর্থাৎ আসন্ন বিশ্বকাপের আগে এমিলিয়ানো মার্টিনেজ যেই ছন্দে ফিরেছেন, যেইভাবে দুর্দান্ত খেলছেন, চেলসির বিপক্ষে ম্যাচে চেলসির একজন খেলোয়াড় আইসে একদম বলেই ফেলেছে যে তুমি এত সুন্দর কেন, তুমি এত ভালো কিভাবে। এমিলিয়ানো মার্টিনেজ কি উত্তর দিয়েছেন সেটা হয়তোবা তিনি ভালো জানবেন যাকে উত্তর দিয়েছেন, কিন্তু কথাটা একটু চিন্তা করেন, তুমি এত সুন্দর কেন, এই সুন্দরের অর্থ কী? মানে হলো একজন এমিলিয়ানো মার্টিনেজ যখন গোলপোস্টের নিচে থাকে, তখন প্রতিপক্ষের আত্মবিশ্বাসটা আসলে কিভাবে বেড়ে যায়, সেটা প্রতিপক্ষের কথার ধরন দেখে আপনি হয়তোবা অনেকটা নির্ণয় করতে পারবেন। অ্যাস্টন ভিলার এই অনবদ্য রান আপনি নিশ্চয়ই অস্বীকার, ইগনোর কোনোটাই করতে পারবেন না। সিজন শেষে দেখা যাবে অ্যাস্টন ভিলা বা উনাই এমেরি কিংবা এমিলিয়ানো মার্টিনেজের দল কেমন অবস্থানে থাকে। এরপরে আপনি যদি একজন ব্রাজিলিয়ান ফ্যান হন, তাহলে বলতে হবে এই একই ম্যাচে জোয়াও পেদ্রোর গোলে ফেরাটা আপনাকে অনেকটা স্বস্তি দেবে, যদিও দল হেরেছে। কিন্তু ব্রাজিলিয়ান শব্দটা যখন উল্লেখ করেছি, তখন আপনার ভেতরে একটা জিনিস কাজ করে যে দল হেরে গেলেও পেদ্রোর গোলে ফেরাটা আপনার জন্য স্বস্তিদায়ক। বিশ্বকাপের আসর সামনে, ঠিক তার আগে রিচার্লিসন মোটামুটি গোলে ফেরেছেন। মোটামুটি বললাম তার কারণ তিনি তো সব সময় ছন্দে বা ধারাবাহিক থাকেন না, কখনো কখনো গোলের জন্য খাবি খান, আবার যখন ফর্মে ফেরেন তখন দুর্দান্ত কিছু করেন, ঠিক আছে। কিন্তু শব্দটা যখন ব্রাজিল চলে আসবে, তখন আপনাকে তো ধারাবাহিক থাকতে হবে। তো সেই জায়গায় আপনি যখন দেখবেন ম্যানচেস্টার ইউনাইটেডে ম্যাথুস কুনহা, তারপরে হচ্ছে ক্যাসিমিরো, একই সাথে জোয়াও পেদ্রো চেলসিতে, এরা যখন ভালো পারফর্ম করে, তখন অ্যাজ আ ব্রাজিলিয়ান আপনি অবশ্যই খুশি হবেন। খুব শীঘ্রই, অর্থাৎ আসন্ন ইন্টারন্যাশনাল ব্রেকে কার্লো আনচেলত্তি তো তার চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন। আমরা মোটামুটি এরকম একটা পেয়ে যাব। চূড়ান্ত স্কোয়াড এই জন্যই বলা
যে এরপরে আর তো এক্সপেরিমেন্ট করার কোনো সুযোগ নাই। তো এমত অবস্থায় এই সময় মোটামুটি জও পেদ্রোর গোলে ফেরাটা অবশ্যই আপনার কাছে একটা নান্দনিক ব্যাপার হতে পারে বা আপনি অনেকটা আনন্দ উপভোগ করতে পারেন। এরপরে যাকে নিয়ে কথা বলা দরকার তাকে নিয়ে আসলে কোন শব্দে বর্ণনা করবেন? তিনি হচ্ছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। গত রাতে তিনি গোল করেছেন গোল দুটো দেখার পরে আপনি তাকে কোন বিশেষণে ভূষিত করবেন বা আপনি তাকে কোন শব্দে বর্ণনা করবেন? যেই শব্দেই বর্ণনা করুন, আপনার কাছে মনে হবে এই শব্দেও যথেষ্ট না। বয়সের এই পর্যন্ত এসে তিনি এখনও, অর্থাৎ চলতি বছরটা শেষ করেছেন 40 গোল করে। এটাকে খুব সহজ কথা, সৌদি লিগ একেবারে কি সহজ হিসাব? মোটেও না। তো এই ধরনের একটা লিগে, কম্পিটিটিভ একটা লিগে যখন ক্রিস্টিয়ানো রোনালদো ধারাবাহিকভাবে পারফর্ম করে যান বছরের পর বছর, তখন আপনিও একজন রোনালদো ফ্যান হিসেবে বলবেন যে বিশ্বকাপের আগে রোনালদোর এইভাবে দুর্দান্ত ছুটে চলা সেটা কোথায় গিয়ে থামবে সেটা তো রোনালদো নিজেই জানেন। কেননা ম্যাচ শেষে তিনি বলেছেন প্রতিটা সফলতার পেছনে পরিশ্রম হচ্ছে একমাত্র মানদণ্ড, যেটা রোনালদো অনেক আগেও বলেছেন, গতকালকের ম্যাচ শেষেও বললেন। এমন প্রশ্নের উত্তর দেওয়াটা তো খুব স্বাভাবিকই ছিল যখন প্রশ্নটা হয় এমন যে আপনার সফলতার রহস্য কী। তো সফলতার রহস্যটা যদি পরিশ্রম হয়, তাহলে সেই পরিশ্রমের ফল ক্রিস্টিয়ানো রোনালদো পাচ্ছেন। তাহলে এই পরিশ্রমটা কি অন্যান্য প্লেয়ারদের করা দরকার কিনা? ধরুন আপনি যদি আর্জেন্টাইন ফ্যান হন, তাহলে আপনিও প্রত্যাশা করবেন আপনার দলের প্রতিটা সদস্য যেন এভাবে পরিশ্রম করে এবং বিশ্বকাপের জন্য নিজেদেরকে প্রস্তুত করে। আর যদি ব্রাজিলিয়ান ফ্যান হন, তাহলে তো আপনার মনের ভেতরে আরও বেশি ক্ষুধা যে অনেক দিন হলেও আপনারা বিশ্বকাপ জিততে পারেন না বা আমরা বিশ্বকাপ জিততে পারি না, আমাদের প্রত্যেকটা প্লেয়ার যেন এভাবে হার্ডওয়ার্ক করে নিজেদেরকে প্রস্তুত করে। বলা উদ্দেশ্যটা এই যে ক্রিস্টিয়ানো রোনালদো এই বয়সের এই পর্যায়ে এসেও যে পরিশ্রমটা করেন সেটা প্রতিটা ফুটবলারের জন্য আদর্শ, অনুসরণীয়, অনুকরণীয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চাই, তবে শেষ করার আগে আপনাদের কাছে শুরুতে যে একটা অনুরোধ করেছিলাম সেই অনুরোধের সাথে কিছু শব্দ যোগ করা জরুরি মনে করছি। আপনি যদি একজন বাংলাদেশি মানুষ হন, যেই দলের, যেই জনগোষ্ঠীর, যেই শ্রেণীর, যেই বর্ণের, ছোট হোক বড় হোক, যেই জায়গার, যেই পেশার মানুষ হন না কেন, আপনি যদি প্রকৃতপক্ষে একজন বাংলাদেশ প্রেমী মানুষ হন, তাহলে আপনি এক বাক্যে স্বীকার করবেন শহীদ ওসমান হাদি ভাই যেভাবে বিদায় নিয়েছেন, এরকম একজন ইনসাফের নায়ক, তার চলে যাওয়া, এই যে শূন্যতাটা তৈরি হয়েছে, এই শূন্যতাটা আসলে অপূরণীয়। তাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, সদা সর্বদা ইনসাফের পক্ষে থাকুন, ন্যায়ের পক্ষে থাকুন, এবং যখন ন্যায়ের পক্ষে ডাক আসবে আপনারা নিজেদের সামর্থ্য অনুযায়ী সবসময় ন্যায়ের পক্ষে থাকবেন, আওয়াজ তুলবেন। বাংলাদেশ থেকে এই ধরনের সম্পদ যেন অকালে প্রাণ না ছড়ায়, আমরা এজন্যই ওসমান হাদি ভাইয়ের বিচার চাই। আশা করি বাংলাদেশের প্রশাসন আমাদের একটা সুষ্ঠু বিচারের মাধ্যমে একটা দৃষ্টান্ত উপস্থাপন করবে। আজকের ভিডিওটা এখানে শেষ করতে চাই। আপনারা যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশা। একই সাথে পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।